আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছি। দেখতে দেখতে আজ আমরা অ্যাডমিশন টেস্ট ইংলিশের একদম শেষ লেকচারে চলে এসেছি। আমরা এই যে গ্রামার কোর্সটি করছি এর মাধ্যমে আমরা একদম গ্রামার থেকে আসা 90% কোশ্চেনের আনসার দিতে পারবো। বাকি যে জিনিসগুলো আছে যেগুলো আমরা এসএসসি ইংলিশ বা অ্যাডভান্স ইংলিশ বলেছিলাম আমাদের যে গাইডলাইন ভিডিওতে, সেখানে আমরা বলেছি সেখান থেকে খুবই কম প্রশ্ন এসে থাকে এবং সেগুলোতে তুলনামূলকভাবে অনেক বেশি সময় দেওয়া লাগে। তো আমরা যদি কম সময় দিয়ে খুব ভালো করতে পারি সেক্ষেত্রে আমাদেরকে সেই অপশনটাই চুজ করা উচিত। যেহেতু অ্যাডমিশন টেস্টের ভোকাব পার্ট অর্থাৎ ভোকাবুলারি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এন্ড ইডিয়মস এন্ড ফ্রেজ এখান থেকে অনেক বেশি কোশ্চেন আসে, সেহেতু বাকি টাইমগুলো আমরা সেখানে দিতে পারবো। তো আজ আমরা লেকচার 11 এ জানবো সিকোয়েন্স অফ টেন্স সম্পর্কে। আপনি যদি এই লেকচারটি আপনার প্রথম হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে যে প্লেলিস্টটা আসছে সেখানে গিয়ে আপনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোর্সটি করে নিতে পারেন। তাহলে শুরু করি। সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স বলতে একটা ক্লজ এবং তার পরবর্তী ক্লজটা কেমন হবে, তার মানে হচ্ছে আমরা কিভাবে ঠিক করব যে একটা কথা এখন প্রেজেন্টে আছে বা একটা কথা এখন ফার্স্টে আছে বা ফিউচারে আছে, সেই কথাটা আমরা পরবর্তী কথাটা কিরকম ভাবে লিখবো, অর্থাৎ আমরা সিকোয়েন্সটা কিভাবে মেনটেন করব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ডেন্ট ক্লজের ভার্বের টেন্স অবশ্যই প্রিন্সিপাল ক্লজের ভার্বের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। তার মানে হচ্ছে আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজটা থাকবে অর্থাৎ নির্ভরশীল যে ক্লজটা থাকবে তা অবশ্যই সব সময় কিসের উপর ডিপেন্ড করবে? প্রিন্সিপাল ক্লজের উপরে। তো প্রিন্সিপাল ক্লজের উপরে ডিপেন্ড করবে এরকম তিনটে রুল রয়েছে। প্রথম রুল আমরা দেখবো প্রিন্সিপাল ক্লজের ভার্বটি যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে আমরা কি করতে পারবো। এক কথায় প্রিন্সিপাল ক্লজের ভার্বটি যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে ডিপেন্ডেন্ট ক্লজে আমরা ভার্বের অর্থ অনুসারে যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো। অর্থাৎ এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই। যদি আমরা ভার্বটা প্রেজেন্ট বা ফিউচার টেন্সে পাই সেক্ষেত্রে আমরা যে কোনো জিনিস ব্যবহার করতে পারবো। যে কোনো জিনিস বলতে কি, আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করতে পারবো, পাস্ট টেন্স ব্যবহার করতে পারবো বা ফিউচার টেন্স ব্যবহার করতে পারবো। এটা নির্ভর করে আমরা কি অর্থ বুঝাচ্ছি। যেমন আমরা যদি এক্সাম্পলটি দেখি, প্রথমে আমরা দেখলাম কি এই যে এখানে এটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ, হি সেইজ, এই প্রিন্সিপাল ক্লজের যে ভার্বটি এটা কিন্তু আছে কিসে? প্রেজেন্টে। সো যেহেতু প্রেজেন্টে আছে সেটাকে আমরা এই যে এখানে ডিপেন্ডেন্ট ক্লজটি রয়েছে আমরা জানি আমরা কিভাবে বুঝবো এটা ডিপেন্ডেন্ট ক্লজ। একটা ডিপেন্ডেন্ট ক্লজ অবশ্যই শুরু হবে ক্লজ মার্কার দিয়ে। আমরা কিন্তু আমাদের প্রথম লেকচারগুলোতে এই কথাটা অনেকবার বলে আসছি। সো এই যে দ্যাট দিয়ে শুরু হয়েছে এটা আমরা চাইলে প্রেজেন্টে নিতে পারবো, চাইলে ফার্স্টে লিখতে পারবো, চাইলে আমরা ফিউচারে লিখতে পারবো। সো হি সেইজ দ্যাট হি ইজ ফাইন, সে বলেছে সে ভালো আছে, এটা কি প্রেজেন্টের কথা। হি সেইজ দ্যাট হি ওয়াজ ফাইন, সে বলেছে সে ভালো ছিল। আবার হি সেইজ দ্যাট হি উইল বি ফাইন, সে বলেছে সে ভালো থাকবে। তো আমরা দেখলাম কি এখানে অর্থ অনুসারে যে কোনো জিনিস আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা ডিপেন্ড করছে আমরা কি বুঝাতে চাচ্ছি। সেম কথা হি উইল সেতে, এই উইল সেটা কি ফিউচারে আছে। আমরা এই যেহেতু ফিউচারে আছে সেক্ষেত্রে আমরা প্রেজেন্টও বসাতে পারবো, ফার্স্টও বসাতে পারবো এবং ফিউচারও বসাতে পারবো। সো হি উইল সে দ্যাট হি ইজ ফাইন, তার মানে হচ্ছে সে বলবে সে ভালো আছে। আবার হি উইল সে দ্যাট হি ওয়াজ ফাইন, সে বলবে সে ভালো ছিল। হি উইল সে দ্যাট হি উইল বি ফাইন, সে বলবে সে ভালো থাকবে। সো আমরা বুঝতে পারলাম রুল 1, আশা করি কোনো কনফিউশন নেই। এবার আসি রুল 2 তে। সো রুল 2 তে আমরা এতক্ষণ দেখলাম কি ভার্বটা যদি প্রেজেন্ট থাকে বা ফিউচার থাকে, এখন আমরা দেখবো ভার্বটা যদি ফার্স্ট টেন্স থাকে। সো ভার্বটা যদি ফার্স্ট টেন্সে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ডিপেন্ডেন্ট ক্লজে অবশ্যই ফার্স্ট টেন্স বসাতে হবে। এখন কথা হলো কোন রকমের ফার্স্ট টেন্স বসাবো। ফার্স্ট টেন্স তো হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। একটা কি ফার্স্ট ইনডিফিনিট, আবার একটা ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট এবং ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই চারটার আমরা যে কোনোটাই বসাতে পারবো, এটাও ডিপেন্ড করবে আমাদের অর্থের উপরে। আমরা যদি এখানে এক্সাম্পল গুলো দেখি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে হি সেইড রয়েছে, এখানে টোল রয়েছে, নিউ রয়েছে, নোটিস রয়েছে, এই সবগুলো ভার্বই কিন্তু ফার্স্ট টেন্স রয়েছে। যেহেতু ফার্স্ট টেন্স রয়েছে সেহেতু কিন্তু আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজটা অর্থাৎ ক্লজ মার্কার দিয়ে শুরু হওয়া ক্লজটি কিন্তু আমরা ফার্স্টেই বসাচ্ছি। দেখো দ্যাট হি উড কাম, আবার দেখো দ্যাট হি হ্যাড বিন ইল, দ্যাট হি উড নট পাস, দ্যাট দ্য ফ্যান হ্যাড স্টপড। আমি আশা করি রুল 2 তোমরা বুঝতে পেরেছো। কিন্তু রুল 2 তে কিছু এক্সেপশন রয়েছে। এক্সেপশন মানে হচ্ছে কিছু ব্যতিক্রম রয়েছে। সো ব্যতিক্রম হচ্ছে আমরা একটু দেখে নিই। যদি ডিপেন্ডেন্ট ক্লজে কোনো চিরন্তন সত্য কথা থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে প্রিন্সিপাল ক্লজে ফার্স্ট টেন্স থাকলেও আমাদেরকে ডিপেন্ডেন্ট ক্লজটি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। কারণ আমরা জানি কি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য সবসময় প্রেজেন্টে হয়। তো তোমরা যদি এক্সাম্পলটা দেখো, কোপমিকাস প্রুভড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন এই যে দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখন এই যে সূর্য চারদিকে পৃথিবী ঘুরে কথাটা কি চিরন্তন সত্য না? যদিও এখানে প্রুভড রয়েছে, অর্থাৎ প্রুভড কি আমরা জানি প্রুভড একটা ফার্স্ট, তারপর আমাদেরকে কিন্তু ব্যবহার করতে হচ্ছে প্রেজেন্ট টেন্স, কারণ কি এটা চিরন্তন সত্য। সেম কথা এখানেও, দ্য টিচার টোল্ড, টোল্ড মানে কি ফার্স্টের কথা, কিন্তু দ্যাট দ্য অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, কারণ আমরা জানি কি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, এটা একটা চিরন্তন সত্য কথা। এই যদি আমরা এক্সেপশন নাম্বার 2 তে আসি, ডিপেন্ডেন্ট ক্লজে কারণ কিংবা তুলনা প্রকাশ করলে তা অর্থ অনুসারে যে কোনো টেন্স হতে পারে। তার মানে হচ্ছে আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লজটাতে কোনো কারণ বুঝাই, এখন দেখো কারণ আমরা কিভাবে বুঝাই? বিকজ দিয়ে। সো দেখো এই কারণ বা তুলনা যখন আমি বুঝাবো, কারণ কিভাবে বুঝাবো? বিকজ দিয়ে। তুলনা কিভাবে? দেন দিয়ে। সো এরকম যখন কোনো কিছু বুঝাবো সেক্ষেত্রে আমরা যে কোনো টেন্স ব্যবহার করতে পারি ডিপেন্ডেন্ট ক্লজে। যেমন হি ডিড নট গেট দ্য জব, এই যে দেখো ডিড নট আছে, তার মানে তুমি বুঝতেই পারছো এটা কিসে আছে? ফার্স্টে।
সো আমরা কিন্তু পরবর্তী অংশটা বিকজ হিজ ইংলিশ ইজ নট গুড, এটা কিন্তু আমরা কিসে লিখেছি দেখো, প্রেজেন্টে। তার মানে হচ্ছে আমি বলতে চাচ্ছি যেহেতু বিকজ দিয়ে আমরা কারণ বুঝিয়েছি, সেক্ষেত্রে আমরা যে কোনো টেন্স ব্যবহার করতে পারি। আবার এক্সাম্পলটি দেখো, এখানে হি ইউজ টু স্টাডি মোর, এই যে ইউজ টু স্টাডি মোর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিসে আছে, ফার্স্টে। তো তারপরে আমরা দেন হি ডাজ নাও, এই যে দেন কিন্তু আমরা তুলনা বোঝাচ্ছি, আর তুলনা বোঝানোর কারণে আমরা এটাকে প্রেজেন্টে লিখেছি। এবার আসো শেষ ব্যতিক্রমটাতে, ডিপেন্ডেন্ট ক্লজটি অ্যাডজেক্টিভ ক্লজ হলে তা অর্থ অনুসারে যে কোনো টেন্স থাকতে পারে। আমরা কিন্তু আমাদের লেকচার থ্রিতে খুব ভালো করে জেনেছি অ্যাডজেক্টিভ ক্লজ কি। সেই রকম ডিপেন্ডেন্ট ক্লজটি যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলেও আমরা অর্থ অনুসারে যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো। তার মানে তুমি দেখো ইয়েস্টারডে আই মেট এ ম্যান, এই যে ইয়েস্টারডে আই মেট এ ম্যান এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ক্লজ। আর এই প্রিন্সিপাল ক্লজের ডিপেন্ডেন্ট ক্লজ হচ্ছে এই ক্লজ মার্কার হু দিয়ে শুরু হওয়া, হু সেলস বেলুনস। কেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ আমরা এই যে ম্যানটা, এই ম্যানটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছি। সেই যে হু সেলস বেলুনস, দেখো এখানে কিন্তু আমরা হু সোল্ড বেলুনস লিখি নাই, কি লিখছি, সেলস বেলুন। তার মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজটি যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় সেক্ষেত্রে আমরা টেন্সটা যে কোনো টেন্স ব্যবহার করতে পারবো, এটা নির্ভর করছে অর্থের উপরে। সো ইয়েস্টারডে আই মেট এ ম্যান হু সেলস বেলুনস, এটা মানে হচ্ছে কি আমি গতকালকে একটা মানুষ দেখেছি বা একটা লোক দেখেছি যে হচ্ছে বেলুন বিক্রি করে। আবার আমরা এটাও লিখতে পারি ইয়েস্টারডে আই মেট এ ম্যান হু সোল্ড মি আ বেলুন, আমি গতকালকে একটা লোক দেখেছি যে আমার কাছে একটা বেলুন বিক্রি করেছে। দেখো এখানে কিন্তু আমরা ফার্স্টে ব্যবহার করেছি, অন্যদিকে এখানে কিন্তু আমরা প্রেজেন্টে ব্যবহার করেছি। তো কিছুর উপরে ডিপেন্ড করবে, আমাদের অর্থের উপরে। এবার আসো রুল 3 এবং শেষ রুল। সো ক্লজ অফ টাইম, ক্লজ অফ টাইম মানে কি, ক্লজ যেটা হচ্ছে ওয়েন, আনটিল, বিফোর, আফটার এগুলো দিয়ে শুরু হবে, তার মানে কোনো একটা সময় নির্দেশ করবে। এরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স কখনোই ব্যবহার করতে পারবো না। যখনই কোনো ক্লজ মার্কার ক্লজ অফ টাইম হবে, অর্থাৎ কোন একটা ক্লজ ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হবে এই যে ক্লজ মার্কার গুলো দিয়ে, তখন আমাদেরকে মনে রাখতে হবে আমরা কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করতে পারবোই না। যেমন তুমি যদি দেখো এক্সাম্পলটাতে আই উইল কল ইউ ওয়েন ডিনার ইজ রেডি, এই যে ওয়েন যেহেতু এখানে আছে সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে লিখতে পারবো না ডিনার উইল বি রেডি, কি লিখতে পারবো না, ডিনার উইল বি রেডি। সো আমাকে লিখতে হবে আই উইল কল ইউ ওয়েন ডিনার ইজ রেডি। আবার দেখো আই শ্যাল ওয়েট আনটিল ইউ রিটার্ন, যেহেতু এখানে আনটিল আছে সেহেতু আমরা লিখতে পারবো না আই শ্যাল ওয়েট আনটিল ইউ উইল রিটার্ন, কি লিখতে পারবো না, দেখো আনটিল ইউ উইল রিটার্ন। আমাদেরকে আমরা বলেছি আমরা কি ব্যবহার করতে পারবো না, ফিউচার টেন্স। তো সেক্ষেত্রে আনসার কি হবে, I shall wait until you return। তো আমাদের রুলস গুলো শেষ এবং আমাদের লেকচারও প্রায় শেষ। এবার আমরা প্র্যাকটিস করে নিব এবং প্র্যাকটিসের মাধ্যমে আমাদের এই কোর্সটির পুরোপুরি সমাপ্তি হবে। সো দেখো প্র্যাকটিস আছে when তারপর একটা গ্যাপ, into him on the street he said he তারপর আবার গ্যাপ, abroad for business affairs that evening। সো আমাকে বলো এখানে আমরা কি বসাবো। এখানে আমাদেরকে বসাতে হলে আমাদেরকে প্রথমেই দেখতে হবে আমরা কোনো ভার্ব দেখতে পারছি কিনা। দেখো এখানে কিন্তু একটা ভার্ব আছে হি সেইড, যেহেতু সেইড আছে সেহেতু কিন্তু আমরা সহজেই বুঝতে পারছি এটা কিসে আছে, ফার্স্টে। তো আমরা যদি ফার্স্টে কোনো কিছু থাকে তাহলে সাধারণত আমাদেরকে কি বসাতে হবে, ফার্স্টই। সো আমরা যদি দেখি এখানে কোথায় কোথায় ফার্স্ট আছে, দেখো এখানে একটা ফার্স্ট আছে, এখানে একটা ফার্স্ট আছে, এখানে একটা ফিউচার আছে, তার মানে এটা বাদ। এখানে ফার্স্ট আছে কিন্তু এই যে ইজ গোয়িং এটা আবার প্রেজেন্ট, সো এটা বাদ। আবার দেখো হ্যাভ রান উইল বি গোয়িং, সো এটা একটা প্রেজেন্ট এবং এটা একটা ফিউচার। আবার দেখো রেন, হ্যাঁ রেনটা ফার্স্ট কিন্তু উইল গোটা ফিউচার, তার মানে কোথায় দুইটাই ফার্স্ট আছে, ran এবং was going। তাহলে আনসারটা কি হবে, when I ran into him on the street he said he was going abroad for business affairs that meeting। আমি আশা করি এই পুরোপুরি কোর্সটি তোমাকে অনেক হেল্প করবে তোমার অ্যাডমিশন টেস্ট প্রিপারেশনের জন্য, এবং এই পুরো কোর্সটি যদি তোমাদের উপকার হয়ে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।